নমস্কার, ওয়েলকাম টু ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী। আজকে পড়তে চলেছি পাঠশালা, লীলা মজুমদারের লেখা। তার আগে বলে রাখি, আরও এরকম ভৌতিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকীকে। প্লিজ লাইক করতে ভুলবেন না। শুরু করতে চললাম আজকের গল্প, পাঠশালা, লীলা মজুমদারের। শম্ভুর মেজদাদু 50 বছর আমেরিকায় কাটিয়ে 70 বছর বয়সে মেলা টাকা কড়ি নিয়ে দেশে ফিরলেন। যাদের ইনি বিদেশ থেকে এটা ওটা পাঠাতেন তারা কত বারণ করেছিলেন, এমন কাজও করো না, এটা খুব খারাপ জায়গা, যেমনি নোংরা তেমনি গরম, বেকারে আর জোচ্চরে ভরা, দেখতে দেখতে তোমার পয়সা করি আর তোমাকে আলাদা করে দেবে। তাছাড়া অসুখ বিসুখে এখানে রোজই লোক লাগে। মুখ্যর এক শেষে মাদুলিতে বিশ্বাস করে, ভূত মানে দেশের পৈতৃক বাড়িতে পর্যন্ত নাকি কি সব জাগে, সে কথা দিয়ে আর কি হবে, মোট কথা এই শোনো, ওখানেই আরও রোজগার করতে থাকো। এ সমস্ত শুনে খুশি হয়ে মেজদাদু তার আসার দিন আরও 1 মাস এগিয়ে দিলেন। 50 বছর ধরে উনি নাকি এই জিনিসই খুঁজে বেরিয়েছে, কিন্তু পাননি। এখন দেখেছো কাণ্ড, নিজের বাড়ির দোরগোড়াতে সমস্তই তার জন্য অপেক্ষা করে আছে। তাছাড়া বাপের ভিটে তো বটেই। শম্ভুর বাবার ছোট পিসি বললেন, তাহলে বেহালার সে বাড়িটা কিনলে না কেন? তখন দাম কম ছিল, বাপের ভিটেতে তো কেউ বাস করতো না, স্রেফ ভূতের বাড়ি। কেন পারবে না? আমেরিকায় এরকম বাড়ি লাখ লাখ ডলারে বিক্রি হয় তো, জানিস? এই নিয়ে গবেষণা হয়। তাছাড়া 50 বছর বিদেশ থেকে আমিও আর ঠিক মানুষ নেই। কিছু ভাবিস নে তোরা। আমার বন্ধু ছ্যাঁচড়কে মনে আছে? সেই যে ছ্যাঁচড় যে বাবার ন্যাজওয়ালা ঘড়ি সারাবে বলে নিয়ে গিয়ে স্রেফ হারিয়ে ফেলল। আমি তাকে তার পুরনো ঠিকানায় চিঠি দিতেই সে ফোন করে জানিয়েছে যে তার মেরামতির ব্যবসা উঠে গেলেও আমার ঘড়িটা সারিয়ে নতুনের মতো করে দেবে। আমার দয়ার দেনার একটুখানি তাহলে শোধ হবে নাকি? আমার জানায় অজানায় আমার কাছ থেকে যা নিয়েছে তার দাম খুব কম কোটি হবে না? ছোট পিসির মুখ হারি হলো। ও, তা পাড়া গায়ে সময় কাটাবে কি করে? মেজদাদু বললেন, কেন, আমার নোবেল পাঠশালাটাই এবার খুলবই। আমার কতদিনের স্বপ্ন এবার সত্যি হবে। মেজ পিসি আজকে নোবেল পড়াবার পাঠশালা খুলবে? তাহলেই হয়েছে, তোমার পাঠশালায় কেউ ছেলে মেয়ে পাঠাবে না। দেখো, মেজদাদু চটে গেলেন, না পাঠাবে না, মুখে মুখে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান শেখাবো, লিখতে পড়তে শিখলেই প্রাইজ দেব। তাছাড়া সে নোবেল নয়, নোবেল মানে নয়া, নতুন নিয়ম নিয়ে পড়া, এসব তাতে পড়তে জানবার দরকার হবে না। কি যে বাজে কথা বলো মিস্টার। পড়াবেটা কি শুনি? একা তো পড়াবে না। কেন, তুই আর তোর বর, তুই এই ঘরকন্যা দেখবি, সে পড়াবে। সকালে সব পড়ুয়া মুড়ি কলা আখের গুড় খাবে, তারপর 1 ঘন্টা পড়া, 1 ঘন্টা গাছে চড়া, বাগান সাফ করার ক্লাস, তারপর পুকুরে চান, মাছ ধরা। যারা লিখতে পড়তে পারবে তারা নিজেদের মাছ বাড়ি নিয়ে যেতে পারবে। তারপর ছোট পিসি উঠে দাঁড়ালেন। তা কবে থেকে পাঠশালা শুরু হবে? কবে যেতে হবে? বাড়িওয়ালাকে তো নোটিশ দিতে হবে। মেজদাদু মহা খুশি হয়ে বললেন, ধরে নে 1 বৈশাখ, প্রতিষ্ঠা দিবস। ছেঁচড়াটাকে 50 বছর দেখিনি, কিন্তু আগের ঠিকানায় চিঠি দিতেই ফোন কথাবার্তা হয়ে গেল। আগের মোটেই গলা, তবে নসি নিয়ে নিয়ে একটু খারাপ হয়ে গেছে। তাই হলো শেষ পর্যন্ত। মেজদাদু এর মধ্যে 10 বার অমৃতপুরে ঘুরে এলেন। একটা চেনা লোক দেখলেন না। সব হয় চলে গেছে, নয় বোধ হয় মরে টরে গেছে।
পুরনো বন্ধু ছেঁচড়ার সঙ্গে দেখা হলো না। তবে মিস্ত্রিরা উদয়স্ত খাটছে। ওদের দলের উস্তাদ 7 দিনের কাজের হিসেব দেয়। মাল মশলা এত, মজুরি এত, চা জল খাবার এত। সঙ্গে সঙ্গে মেজদাদু খরচা মিটিয়ে দেবার কথা বললেন। উস্তাদ হাত জোর করে বলে, টাকাতে আমি ছোব না, মালিককে বলবেন। অচেনা হলেও গায়ের লোকের মহা উৎসাহ। মিনি মাগানের পাঠশালা, জল খাবার দেবে, লেখাপড়া শেখাবে, সারা সকাল এটকে রাখবে। ইচ্ছে ভালো আর কি হতে পারে? তবে সূর্য ডোবার পর এপারে কেউ আসবে না, এই কথাটা তারা স্পষ্টপুষ্টি বলে গেল। মিস্ত্রিরাও সূর্য ওঠার সঙ্গে আসে, সূর্য ডোবার সঙ্গে যায়। তখন মেজদাদুও 1 কিলোমিটার হেঁটে রেল স্টেশনের ধাবায় রুটি কাবাব খেয়ে সন্ধে গাড়ি ধরে কলকাতায় ফিরতে লাগবেন। 1 মাসে বাগান সাপ, 1 তলা ফিটফাট, পেছনের উঠোনে ছোট ইদারা আর বাগানের বড় ইদারা ঝালাই শেষ। পুরনো তক্তপোষ, টেবিল, বেঞ্চি, টুল বাইরে এনে মেরামত শুরু। মেজদাদু এবার ঠিক করলেন এখন থেকে এখানেই থেকে যাবেন। স্টেশনের পাশে পল্লীমঙ্গল ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা করলেন। গ্রামের মোড়ল কিছু টাকার বদলে খুশি হয়ে 2টো হ্যাজাক, কতকগুলো তেলের বাতি, মোমবাতি, বাসনপত্র কেনার ভার নিল। মেজদাদুর ভাগ্নে বগাকেও অতি সহজেই নিয়ে আসা গেল, কারণ বগা বেকার এবং প্রেততত্ত্ববিদ। বগা যাচ্ছে শুনে ছোট পিসি আর পিসেমশাই চোটে কাই, এই দেখো মির্জাটাকে, ভালো মানুষ পেয়ে মন ভাঙিয়ে নিচ্ছে। শেষটা ফাল্গুন মাসের গোড়ার দিকের একটা সকালে ট্রাক বোঝাই সুটকেস, গোরস্থলীর জিনিস, বিছানা, ছবির বই, সেলেড, রঙিন খড়ি ইত্যাদি সঙ্গে ছোট পিসি এবং ছোট পিসে আর বগা সহ হোমিওপ্যাথিক ওষুধের বাক্স কোলে মেজদাদু এসে পৈতৃক ভিটায় উঠলেন। এটাতে আর কারো ভাগ ছিল না। তার অনুপস্থিতিতে বাপের সম্পত্তি যখন ভাগ হয়েছিল, অমৃত কুটির বলেই এ বাড়ি তার ভাগে পড়েছিল। তখন ছিল 20 বছরের অব্যবহারের স্রেফ একটা পুরো বাড়ি। চোরেরা পর্যন্ত রাতে এইদিকে পা দিত না। ছোট পিসি ট্রাক থেকে নামেই বললেন, বগা, সে প্রেত তারানি পুজোটি দে, প্রসাদ খেয়ে উপোস বাংল, পেট জ্বলে গেল। সঙ্গে সঙ্গে বাড়ির সদর দরজা দিয়ে কালো রোগা কোকড়া চুলওয়ালা একটা লোক ছুটে বেরিয়ে এসে মেজদাদুকে বুকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠল। মেজদাদু এক গাল হেসে তার পিঠে চাপড় দিয়ে বললেন, ও কি রে ছাচর, তোর ছিচকাদুনি স্বভাবটা এখনো গেল না? কুচি হলেই তুই ডুকরে ডুকরে কেঁদে উঠিস। তোকে আজ দেখবো একেবারেই ভাবিনি। চেহারা তো বিশেষ বদলায়নি, তা কি মনে করে? ছেচর ওদের আদর করে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, আছি এখানে কাজ করবে, শীষটুকু নিজের চোখে দেখবো, তাই ভাবলাম। যাই হোক, তা দিদিমণি, এই পুজো টুজোগুলো এখনই করলে খারাপ দেখাবে। আগে কর্মগুলো শেষ হোক, এখন চান টান করুন, বিশ্রাম নিন, জল খান। মেজদাদু বললেন, সেই ভালো রে বগা, অসম্পূর্ণ কাজের ওপর কখনো পুজো হওয়া উচিত বলে তা মনে হয় না। চল রে ছাচর, তুইও আমাদের সঙ্গে বসে যা। ছেচর কিছুতেই রাজি নয়, তার অনেক কাজ বাকি। সে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। ছোট পিসি ভুরু কুচকে বললেন, কাজ না আর কিছু, বললি না এরা বড় গোড়া। আমেরিকায় যা তা খেয়েছো তুমি, তাই ইনি তোমার সঙ্গে খাবেন কেন? তবে আমেরিকায় রোজগার করা টাকা নিতে কোনো আপত্তি হবে না। মেজদাদু দুঃখিত হয়ে চুপ করে রইলেন। তারপর বললেন, 1 পয়সাও নেয়নি আজ পর্যন্ত। বাড়ি সাবার, মাল মশলা, মজুরির জন্য নয়, বরং পারলে আমাকে কিছু দেয়। বলার সঙ্গে সঙ্গে ছেচর একটা মূর্ছে ধরা ক্যাশ বাক্স আর এক গাল হাসি নিয়ে ঘরে ঢুকল। ওই কাদা হলো,
কাণ্ড দেখো ভাই, বড় ইদারা থেকে যেসব রাবিশ হচ্ছে তার মধ্যে এইটাকে পেলাম। উনি হচ্ছে তোমার পিসি বিয়েতে যে ক্যাশ বাক্স ভর্তি যৌতুকের মোহর উধাও হওয়ার গল্প শুনেছিলাম, সেটি সত্যি। চোর সেটিকে ওর মধ্যে ফেলে দিয়ে ভেবেছিল পরে উদ্ধার করবে, তারপর আর হয়ে উঠেনি। মেজো দাদু আকাশ থেকে পড়লেন। আরে তাই তো, এই তো ঠাকুরদাস নাম খোদাই করা হয়েছে। ইস, এই জন্য বিয়েটা ভেঙে গিয়েছিল। তারপর তোর কাকা এসে পিড়িতে বসলো, তবে পিসির বিয়ে হয়েছিল। আছে দুজন সজ্ঞে। এই বলে এমনি ভক্তি ভরে ছ্যাঁচড়ের তাদের উদ্দেশ্যে নম করল যে মেজো দাদুর বেজায় হাসি পেল। সেদিন থেকে পাঠশালায় ভর্তি হওয়ার জন্য গায়ের সব ছেলে মেয়ে লাইন দিল। মেজো দাদু সকাল থেকে বাইরের ঘরে বসে সবার নাম লিখলেন। বগা কিছুদিন হোমিওপ্যাথি পড়ছিল, তাকে দিয়ে একান্তে ছেলে মেয়ের নাকের কানের ভেতরের পরীক্ষা করালেন। গায়ের লোকের মহাখুশি, তার উপর জলখাবার। একদিনে প্রায় সব সিট ভরে গেল। তাই বলে সিট মানে বেঞ্চি টেঞ্চি কিছু নয়, খানিকটা বসার জায়গা। পরদিন থেকে মহা হইচই করে পাঠশালা আরম্ভ হয়ে গেল। পড়ুয়ারা হা করে দৈত্য দানোর গল্প শুনল। তেঁতুল বিচি দিয়ে 20-25 বলে চমৎকার একটা খেলা শিখল। গাছে চড়ে পাখির বাসা দেখল। ডিমে হাত দেওয়া বারণ। বাগানের আগাছা তুলল, খেলো দিলো, মাছ ধরার ছিপ তৈরি করলো। তারপর দুপুরে সব বাড়ি গেল। রাতে নতুন খাতায় মেজো দাদু সব নাম তুলছেন। এমন সময় হস করে ছ্যাঁচর ঘরে ঢুকে বলল, এরে দেখ তো, এ কি চিনতে পারিস কি না? মেজো দাদু অবাক হয়ে তাকিয়ে রইলেন। সে কি পণ্ডিত মশাই? আমি ভেবেছিলাম পণ্ডিত মশাই বললেন, না রে বাবা, সেসব নয়, আমি এসেছি তোর পাঠশালায় ভর্তি হতে। বলেন কি পণ্ডিত মশাই? তাই তা তোর ওই তেঁতুল বিচার খেলা দিয়ে গুনতে শেখানোটা আমার না জানলেই নয়। মাঝে মাঝে বাড়ি অসুবিধায় পড়ি। সংস্কৃতের মানুষ, আকটাক আমার মাথায় ঢোকে না। তোর ক্লাসের এক কোণে মাটিতে বসে থেকে সব দেখবো শুনবো, তাতে তোর আপত্তি কি বল? মেজো দাদু বললেন, না না, সে তো সৌভাগ্যের কথা। পরদিন সবে মাত্র তেঁতুল বিচি ভাগ করা হচ্ছে। দুটি ছাত্র নিয়ে পণ্ডিত মশাই এসে হাজির। তারপর আর দেখতে হলো না। পুরো দুটি মহা ছটপটে। মাঝে মাঝে একবার উঠে নারকেল গাছে সরসর করে চড়ে বসলো। পণ্ডিত তেমনি পেছন পেছন গাছে চড়ে কান ধরে নামিয়ে আনলেন। ব্যাপার দেখলে ক্লাস শুদ্ধ সব হা। কিন্তু তেঁতুল বিচি দিয়ে গুনতে শেখার সময় মেজো দাদু আরও অবাক হল। দেখতে দেখতে 1, 2 থেকে একেবারে ভগ্নাংশ দশমিক তেঁতুল বিচি দিয়ে কষে ফেলতে লাগলো। তার মধ্যে বার 2 ছপাং ঝপাং করে পুকুরে নামলো। চেঁচালো, হাসলো, ওকে নাকানি খাইয়ে দিল। আবার ভালো মানুষের মতো এক পাশে বসে গেল। ক্রমে মেজো দাদু হাঁপিয়ে উঠল। যখন ছুটি হলো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুঃখের বিষয়, পণ্ডিত মশাই কি তার ছাত্রদের টিকিটি দেখতে পেলেন না যে ক্লাসের রীতিনীতি সম্বন্ধে কিছু শেখান? অথচ শুধু যে তরকারির বাগান সাফ করে দিয়ে গেছে তা না, কচি কচি চারাও লাগিয়ে গেছে। সেদিন সন্ধ্যায় বগা ঘটা করে ভূতদারানি পুজো দিল। সেই যে অমূর্ত পাঠশালার প্রতিষ্ঠা হলো। আজ পর্যন্ত তার কি নাম যশ, অথচ পণ্ডিত মশাই তার ছাত্ররা এমনকি ছ্যাঁচড়ও আর কোনোদিনও এলো না। ছ্যাঁচড় টাকা কড়ি পর্যন্ত নিয়ে গেল না। তার মিস্ত্রিরাও কাজ ছেড়ে সেই যে বিদায় নিল, আর তাদের দেখা গেল না।
এ তাজ্জব বনে গেলেন। শেষটা আর থাকতে না পেরে একটা রবিবার কাউকে কিছু না বলে ছ্যাঁচড়ের পূর্ণ ঠিকানায় গিয়ে দেখেন সেখানে অচেনা লোকের বাস। তারা ছ্যাঁচড়ের দাদা বংশধর। মেজদাদাকে প্রণাম করে তারা বারবার বলতে লাগলো, ও কাকা শেষ বয়সে ভারী ধার্মিক হয়ে গিয়েছিলেন। বুড়ো পণ্ডিত মশাইয়ের শিষ্য হয়ে তার সঙ্গে হিমালয়ে চলে গিয়েছিলেন। সেও বছর 20 হয়ে গেল, আর তাদের কোনো পাত্তা নেই। সব সম্পত্তি বাইপোদের নিয়ে গেছেন। তারা বলল, খালি একটা দুঃখ ছিল যে আপনার কাছ থেকে নাকি অন্যায়ভাবে কি সব নিয়েছেন, যেমন করে হোক সেটি শোধ না করে ছাড়বেন না। কি আর বলবো আমরা, আপনাকে প্রণাম করে মনে হচ্ছে কাকাকে বুঝি আবার ফিরে পেলাম। মেজদাদা বিষণ্ণ মনে বাড়ি ফিরে এসে বগাকে বললেন, আচ্ছা বগা, এদিন তোর এত ঘটা করে বুত্তারানি পুজো দেওয়ার কি দরকারটা ছিল শুনি? ওসব হলো গিয়ে কুসংস্কার, তাও জানিস না। গল্পটা শেষ হলো। কেমন লাগলো বুঝতে পারলেন কি ঘটনা এবং কি গল্প হলো? আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক এন্ড টক সাপ্তাহিকে এরকম আরও গল্প শুনতে।